হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু এর আগে টিস্যু সম্পর্কে জেনে গিয়েছি। তো এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে টিস্যু তন্ত্র সম্পর্কে। এখন এই টিস্যু তন্ত্রটা কখন বলবো? যখন আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট কাজে বিভিন্ন ধরনের টিস্যু, মানে শুধু একটি অথবা কয়েকটি ধরনের টিস্যু একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করছে, তখন সেটাকে আমরা বলি টিস্যু তন্ত্র। তো এই টিস্যু তন্ত্রের মধ্যে আমরা আসলে তার সংজ্ঞাটাকে কিভাবে বলতে পারি? একই ধরনের কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে একটি টিস্যু তন্ত্র গঠন করে। এখন দেখো, টিস্যু তন্ত্র কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। তার মানে এই যে এপিডার্মাল টিস্যু তন্ত্রটা, এখানে নিশ্চয়ই এক ধরনের টিস্যু কিংবা কয়েক ধরনের টিস্যু মিলে তারা আবরণ তৈরি করছে বা এপিডার্মিস তৈরি করছে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রতে একটি ধরনের টিস্যু কিংবা কয়েক ধরনের টিস্যু মিলে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটাকে তৈরি করে দিবে। আর ভাস্কুলার টিস্যু তন্ত্রের ক্ষেত্রে একটি টিস্যু কিংবা কয়েকটি টাইপের টিস্যু একসাথে মিলে ভাস্কুলার টিস্যু তন্ত্রটা তৈরি করবে। তো আমরা এই ভিডিওতে জানবো হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র সম্পর্কে। তো এখন দেখি এই যে এপিডার্মাল টিস্যু তন্ত্র, এই টিস্যু তন্ত্রের মধ্যে আমরা আসলে কি কি জানতে পারি। প্রথমেই এপিডার্মাল টিস্যু তন্ত্রটা ত্বক সৃষ্টি করছে, একটি টিস্যু দিয়েই তৈরি। তার মানে এখানে আমরা কয়েক ধরনের টিস্যু কিন্তু পাচ্ছি না। সো এপিডার্মাল টিস্যু তন্ত্রটা কিন্তু এই দিক থেকে বেশ ভিন্ন। অন্যান্য টিস্যু তন্ত্রের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের দেখা যায় যে টিস্যু টাইপ দেখতে পাই, কিন্তু এপিডার্মালের ক্ষেত্রে আমরা এক ধরনের টিস্যুকেই দেখতে পাই, পুরো বডিটাকে উদ্ভিদের সে আবৃত করে ফেলছে। এবং এপিডার্মিস আর এপিব্লেমা বলা হয়। এপিডার্মিস কখন বলবো? যখন এপিডার্মাল টিস্যু তন্ত্রটা কাণ্ডের যেই ত্বক, সেই ত্বকটা তৈরি করছে, তখন সেটাকে বলবো এপিডার্মিস, কাণ্ড, শাখা প্রশাখা এই সব কিছু। আর এপিব্লেমাটা বলবো যখন মূলের আবরণ তৈরি করছে। সো মূলের ক্ষেত্রে আমরা সেটাকে এপিব্লেমা বলছি, আর বাকি সব সময়ই বলছি হচ্ছে এপিডার্মিস। এবং এই যে এপিডার্মিসটা সে আসলে কোথা থেকে তৈরি হয়? এরা তৈরি হয় হচ্ছে প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে। আমরা এর আগে যে শীর্ষস্থ ভাজক টিস্যু পড়েছি, প্রাইমারি ভাজক টিস্যু পড়েছি, সেই ধরনের ভাজক টিস্যুগুলো থেকেই কিন্তু এপিডার্মাল টিস্যু তন্ত্রটা তৈরি হচ্ছে। ওকে, এখন আমরা দেখি এপিডার্মিস বা ত্বকটাকে তার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্য। প্রথমেই সেটা উদ্ভিদের বাইরের স্তর, তারপরে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, এক বা একাধিক সারির কোষ থাকে, ঘনভাবে থাকে, সাইটোপ্লাজম অল্প থাকে, একটি নিউক্লিয়াস থাকে, একটি কোষ গহ্বর থাকে। এরপরে রয়েছে বাইরের প্রাচীরে কিউটিন বা সুবেরিন জমা হয়, মূল ত্বকে কিউটিকল নেই, লিগনিন বা মিউসিলেজও জমা হতে পারে, আর মূলের ত্বক থেকে মূলরম উৎপন্ন হয়। দেখো অনেকগুলো ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে আমরা কি কি বুঝতে পারছি? বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারে আমরা প্যারেনকাইমার কোষ দেখব, এবং এই প্যারেনকাইমা কোষগুলো কিভাবে থাকবে? পাশাপাশি ঘনভাবে থাকছে। এবং এটা শুধু যে একসাথে থাকবে তা না, কয়েকটা লেয়ারেও কিন্তু সে থাকতে পারে। বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে আমরা কয়েকটা লেয়ারের ত্বক দেখি, যেমন হচ্ছে করবী গাছ। এই গাছের ত্বকটা কিন্তু দেখা যায় যে কয়েকটা স্তর রয়েছে তাদের। এরপরে দেখো, এই যে প্যারেনকাইমা কোষগুলা বললাম, এই প্যারেনকাইমা কোষটার বৈশিষ্ট্য কেমন হবে? অল্প সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস বিশিষ্ট, একটি কোষ গহ্বর থাকে। আর বাইরের প্রাচীরে কিউটিন সুবেরিন যখন জমা হয়, তখন সেটা আসলে তৈরি করে হচ্ছে কিউটিকল। এবং এই কিউটিকল জিনিসটা কি? সেটা হচ্ছে মোমের একটা আস্তরণের মতো। এই আস্তরণটা থাকলে যেটা হয় যে একটা উদ্ভিদের যেই আবরণটা থাকে, সেই আবরণটার কারণে সে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ধরনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে, এবং একই সাথে কিউটিকল থাকার কারণে পানি কম পরিমাণে অপচয় হয়। কিউটিকল জিনিসটা যেহেতু একটা মোমের আস্তরণ, সে দেখা যাচ্ছে একটা লেয়ার তৈরি করে রাখছে যাতে করে পানিটা ইজিলি বের হয়ে যেতে না পারে। সো সে কি তৈরি করতে পারে? কিউটিকল তৈরি করতে পারে। ত্বকের মধ্যে কিউটিকল দেখতে পাই। তবে মূল ত্বকে কিউটিকল আমরা দেখব না, মূল ত্বক সর্বদাই কিউটিকল ছাড়া। এবং দেখো লিগনিন মিউসিলেজও জমা হয়। মিউসিলেজ জমা হলে কি হয়? এই মিউসিলেজের কারণে পাতা বা একটা কাণ্ড কি হবে? পিচ্ছিল ধরনের হবে।
সো তুমি যদি কখনো একটা উদ্ভিদের কাণ্ড বা পাতাকে ধরে তোমার মনে হয় যে পিচ্ছিল ধরনের, তখন আমরা বুঝবো সেখানে মিউসিলেজ জমা হয়ে আছে। এবং দেখো, মূলের ত্বক থেকে মূল রোম উৎপন্ন হবে। মূল রোমটা কি হয়? মূল রোম হচ্ছে একটা এককোষী লম্বা রোমের মতো অংশ। এই অংশটা থাকবে হচ্ছে মূল ত্বকের মধ্যে এবং এটা সবসময় এককোষী হয়। আর মূল রোম থাকার কারণে যেটা হয়, তার যে শোষণ ক্ষমতা, সেই শোষণ তল বেড়ে যাওয়ার কারণে তার শোষণ ক্ষমতাটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বেশ অনেকগুলো ইনফরমেশন জেনে ফেললাম। এখন দেখি এখানে আরো কিছু বলা আছে যে মাইরোসিন কোষ, এটা কোথায় থাকে? সরিষা উদ্ভিদে থাকে। এরপরে বুলিফর্ম কোষ, এটা থাকে হচ্ছে গম, ভুট্টা, আখ এই ধরনের উদ্ভিদগুলোতে। আচ্ছা, এখন প্রথমে আসি মাইরোসিন কোষ কি। এই মাইরোসিন কোষ জিনিসটা হচ্ছে, মনে করো কোনো একটা উদ্ভিদের দেহের মধ্যে কোনো একটা প্রাণী বা কোনো একটা ছোট পোকা আক্রমণ করলো। আক্রমণ করলে এই মাইরোসিন কোষগুলো করে কি, তাদের বডির ভেতরে টক্সিক কিছু জিনিস, বিষাক্তকর পদার্থ তৈরি করতে হেল্প করে, যাতে করে উদ্ভিদটা সেই আক্রমণকারী পোকা বা প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করে ফেলতে পারে। সো মাইরোসিন কোষটা মেইনলি কি করছে, তাকে বিষাক্ত যেই পদার্থ, নিজেকে আত্মরক্ষা করার জন্য সেই বিষাক্ত পদার্থ তৈরি করতে হেল্প করছে। আচ্ছা, এরপর রয়েছে বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ হচ্ছে গম, ভুট্টা, আখে থাকে এবং এটা বেশ ইন্টারেস্টিং, কারণ বুলিফর্ম কোষটা একটা উদ্ভিদের পাতাকে দেখা যায় যে চুপসে যেতে বা কুঁচকে যেতে বা প্রসারিত হতে, এই দুটা কাজে হেল্প করে। কিভাবে? মনে করো একটা পাতার মধ্যে, এটা মনে করো একটা পাতা, এই পাতাটার মধ্যে এখানে বুলিফর্ম কোষ রয়েছে, এখানে বুলিফর্ম কোষ রয়েছে, এবং বুলিফর্ম কোষগুলো দেখতে এরকম বড় আকারের হয় এবং ভেতরে পানি জমা থাকে। যখন এই ভেতরের পানিটা সরে যাবে, তখন পাতাটা এরকম বাঁকা হয়ে যাবে। আর যখন এটার ভেতরে পানি জমা হবে, তখন পাতাটা এরকম প্রসারিত হয়ে যাবে। তাহলে একটা পাতার প্রসারণে এবং পাতাটার সংকোচনে সে আসলে সাহায্য করছে। এবং এই বুলিফর্ম কোষটার ভেতরে কি থাকছে? পানি ভর্তি থাকছে। এবং এটা কোথায় পাবো? গম, ভুট্টা, আখের মধ্যে। আচ্ছা, এরপরে দেখি এখানের যে এপিডার্মিসটা, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো কোনটা তার এপিডার্মিস। দেখো এখানে এই ছবিটার মধ্যে এই অংশ যেটা, এগুলো হচ্ছে তার এপিডার্মিসের অংশ। এই অংশটা হচ্ছে তার এপিডার্মিস বা ত্বক। এবং এখানে দেখো আমরা মূলের যে রোম, সেই রোমটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তীতে আমরা পাচ্ছি ত্বকের কাজ। ত্বকের কাজটাকে খুব সাধারণভাবে আমরা বুঝতে পারি যে উদ্ভিদকে রক্ষা করা, এবং আরেকটা কাজ হতে পারে পানির অপচয় বন্ধ করা, যেটা কিউটিকলের সাহায্যে সে করছে। তারপরে হতে পারে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা, কারণ কিউটিকল থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা ছত্রাক ইজিলি একটা পাতার ভেতরে, কাণ্ডের ভেতরে প্রবেশ করে ফেলতে পারছে না। গ্যাসের আদান প্রদান করা, এটা করছে সে স্টোমাটার মাধ্যমে। তারপরে পানি ও খনিজ লবণ শোষণ করা, এটা করছে কিভাবে? মূল রোমের সাহায্যে সে পানি, খনিজ লবণ শোষণ করে নিচ্ছে। এবং ক্ষত সারিয়ে তোলাও কিন্তু ত্বকের একটা কাজ। ত্বকে যদি কোনো ক্ষত হয়, তাহলে সেখানে এই ক্ষতটাকে সারিয়ে তুলতে পারে সে, প্রয়োজনে সে বিভাজিত হয়ে যায়, এভাবেই তার ক্ষতটা সে সারিয়ে তোলে। এরপরে আমরা দেখব এপিডার্মিসের উপাঙ্গ সমূহ নিয়ে। তো উপাঙ্গের মধ্যে যেই উপাঙ্গটা মেইনলি রয়েছে সেটি হচ্ছে রোম বা ট্রাইকোম। এখন এই রোম বা ট্রাইকোম জিনিসগুলো কিরকম হতে পারে? দেখো এখানে বলা আছে যে এরা এককোষী কিংবা বহুকোষী হবে, মানে একটা কোষ থেকেই লম্বা একটা রোম তৈরি হবে, কিংবা এটার মধ্যে কয়েকটা কোষ দেখতে পাবো, এবং গুচ্ছাকারেও হতে পারে। এবং দেখো বলা আছে মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ। মূল রোম সবসময় এককোষী, এই পয়েন্টটা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। এবং কিউটিকল অবশ্যই মূল রোমে থাকবে না, মূল রোমের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর কাণ্ডরোম যেটা, সেই রোমে সাধারণত আমরা কয়েকটা কোষ দেখতে পাই এবং সবসময় সেখানে আমরা কিউটিকল দেখতে পাবো। আর যেই অংশগুলোতে আমরা দেখি যে সেকেন্ডারি বৃদ্ধি ঘটছে, সেখানে পেরিডার্ম তৈরি হয়, সেটাকেও আমরা ত্বকীয় টিস্যুর অন্তর্ভুক্ত করেছি। এখন পেরিডার্ম জিনিসটা কি, সেটা নিয়ে একটু যদি আলোচনা করি। পেরিডার্ম হচ্ছে যখন একটা উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে, তখন যে কর্ক এবং কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয় পরিধির দিকে,
সেই কর্ক এবং কর্ক ক্যাম্বিয়ামকে একসাথে মিলে পেরিডার্ম বলা হচ্ছে। এপিডার্মিসের ঠিক নিচে একটা লেয়ার তারা তৈরি করে ফেলে, মনে করো এই লেয়ারটাই হচ্ছে পেরিডার্ম। তাহলে পেরিডার্মে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে কর্ক এবং কর্ক ক্যাম্বিয়াম, এই জিনিসগুলো মিলে পেরিডার্ম তৈরি করছে। তো এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে এই রোমগুলো আসলে কি কি রকম হতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি এককোষী অশাক একটি রোম। এই এককোষী অশাক যে রোমটি রয়েছে, এই এককোষী অশাক রোমটি মেইনলি আমরা একটা উদ্ভিদের কাণ্ডের মধ্যে দেখতে পাবো। এবং দেখো এখানে বহুকোষী অশাক ধরনের রোমও রয়েছে, এককোষী শাখাযুক্ত রয়েছে, বহুকোষী শাখাযুক্ত রয়েছে। তার মানে হচ্ছে এই কোষটার মধ্যেই, এই অংশটার মধ্যে যদি কয়েকটা এরকম ভাগ থাকে, আরো অনেকগুলো কোষ থাকে, তখন সেটার নাম হয়ে যাবে বহুকোষী এবং অশাক। আর যদি এইটা থেকে একটা শাখা প্রশাখা বের হয় এইটার মতো, তখন সেটার নাম হয়ে যাবে শাখাযুক্ত। আবার এটা থেকে যদি শাখা বের হয় তখন সেটার নাম হয়ে যাবে বহুকোষী শাখাযুক্ত। সো প্রত্যেকটা কিন্তু জাস্ট একটু ছোট পার্থক্য তাদের মধ্যে রয়েছে। আচ্ছা, তো এই এককোষী অশাক, বহুকোষী অশাক, এককোষী শাখাযুক্ত, বহুকোষী শাখাযুক্ত সবই থাকবে হচ্ছে ত্বকের একদম বাইরের দিকে। বিভিন্ন সময় এটা বিভিন্ন কাজে হেল্প করে। এমনও হতে পারে যে এই জিনিসটা দিয়ে কোনো একটা প্রাণী বা পোকার আক্রমণ থেকে তারা নিজেকে রক্ষা করছে, বা এমনও হতে পারে এই জিনিসটার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এটাও কিন্তু হতে পারে। এবং আরেক ধরনের রোম বা ট্রাইকোম আছে যেটা হচ্ছে গ্রন্থিযুক্ত। এবং গ্রন্থিযুক্ত মানে হচ্ছে এই যে লম্বা অংশটা, তার মাথায় এই কোষটার ভেতরে থাকবে হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি। আর যদি গ্রন্থি থাকে, এই গ্রন্থিটা দিয়ে হতে পারে যে তারা তাদের পোকামাকড়কে দূরে সরিয়ে রাখছে, বা এই গ্রন্থি থেকে হয়তো কোনো বিষাক্ত পদার্থ বের হচ্ছে যার কারণে কোনো প্রাণী এই গাছটাকে খাচ্ছে না। এই গ্রন্থিগুলো সাধারণত তাদের আত্মরক্ষার অংশ হিসেবে কাজ করে। আবার অনেক সময় এমন হতে পারে এই গ্রন্থির কারণে কোনো একটা গন্ধ তৈরি হচ্ছে, যেই গন্ধের কারণে পোকামাকড় আকৃষ্ট হচ্ছে এবং তার পরাগায়নে হেল্প করছে, সেটাও কিন্তু হওয়া সম্ভব। আচ্ছা, এরপরে দেখো মূল রোমের ছবি রয়েছে। দেখো মূল রোম আর এককোষী অশাক কিন্তু অলমোস্ট সেম ধরনের, কিন্তু মূল রোমের এই পুরো অংশটাই একদম সমানভাবে পুরু ধরনের, এবং এটি সাধারণত অনেক লম্বা হয়। আর এককোষী অশাকের দেখো গোড়াটা একটু মোটা, তবে দুটো কিন্তু দেখতে খুবই কাছাকাছি। আমরা এককোষী অশাক তাহলে কখন বলবো আর মূল রোম কখন বলবো? যখন সেটা আমরা দেখব মূলের মধ্যে রয়েছে তখন সেটাকে বলবো আমরা মূল রোম। যদি এই এককোষী রোমটা থাকে হচ্ছে কাণ্ডের মধ্যে, তখন সেটার নাম হয়ে যাবে এককোষী অশাক ট্রাইকোম বা রোম। তো আমরা এখানে রোম বা ট্রাইকোম সম্পর্কে জানলাম। এখন আমরা আরো কিছু উপাঙ্গ সম্পর্কে জানবো। তার আগে আমরা এই রোমের কাজগুলো সম্পর্কে জেনে নিই। রোমের কাজের মধ্যে রয়েছে, মূল রোমটা কি করে? পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে। এরপর কাণ্ডরোম থেকে কি বের হয়? আঠা বের হয়, বিষাক্ত পদার্থ, এইসব কিছু বের হয়। এইসব কিছুর কারণে একটা কাজ হতে পারে যেটা হচ্ছে বিভিন্ন পোকামাকড় তার বডিতে আটকে যাচ্ছে। আবার অনেক সময় এই আঠা থাকলে যেটা হয়, যে সকল উদ্ভিদ দেখা যায় যে পোকামাকড় খেয়ে ফেলে, পোকামাকড় নিজেদের বডির ভেতরে নিয়ে নেয়, তারা কিন্তু এই আঠার সাহায্যে পোকামাকড়গুলোকে ধরে ফেলে। আবার বিষাক্ত পদার্থ থাকলে কি হচ্ছে, কোনো প্রাণী কিন্তু এই উদ্ভিদটাকে খেতে আসছে না। আচ্ছা, এবং উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। অবশ্যই রোমগুলোর কারণে বাইরের আঘাত থেকে উদ্ভিদ সাধারণত অনেকটাই রক্ষা পায়, ভেতরের অংশগুলো অনেকটাই রক্ষা পায়, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু এগুলো ক্ষতিগ্রস্ত হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে এপিডার্মিসের এই উপাঙ্গ সমূহ কি করতে পারে? পানি সঞ্চয় করতে পারে। এই যে রোমগুলো রয়েছে, এই রোমের ভেতরের কোষে কিংবা তার মাথার একটা কোষের মধ্যে সে কিন্তু পানি সঞ্চয় করে রাখতে পারে। ওকে, এর পরের স্লাইডে যদি চলে যাই, এখানে বলা আছে শল্ক বা স্কেইলস এর কথা। এই জিনিসটা কিরকম? এই জিনিসটা হচ্ছে পাতলা ঝিল্লির মতো, এবং এইটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে প্রস্বেদনের হার কমে গিয়েছে। এবং এই শল্ক জিনিসটা আসলে কিরকম হবে? পাতলা ঝিল্লির মতো মানে কি? মনে করো উদ্ভিদের গায়ের মধ্যে এরকম ছোট্ট একটা অংশ, বাড়তি অংশ এরকম উঠে রয়েছে, এই জিনিসটা হচ্ছে স্কেল বা শল্ক। আচ্ছা, এরপরে রয়েছে কোলেটার্স। কোলেটার্স হচ্ছে যখন ট্রাইকোমটা হবে বহুকোষী এবং তার আরো একটা বৈশিষ্ট্য থাকবে, এর ভেতরে আঠালো পদার্থ থাকবে। তাহলে এর ভেতরে আমি কি পাবো? আঠালো
পদার্থ পাবো, তখন সেটাকে বলবো হচ্ছে কোলেটার্স। আর আঠালো পদার্থের মাধ্যমে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে, আবার প্রয়োজন অনুসারে সে কিন্তু শিকার ধরতেও কিন্তু এই আঠালো পদার্থটাকে ইউজ করতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে থলি বা ব্ল্যাডার, এই জিনিসটা কি? যদি ট্রাইকোমের ভেতরে পানি জমা থাকে তখন সেটাকে বলবো থলি বা ব্ল্যাডার। একটা উদ্ভিদ রয়েছে, যেই উদ্ভিদটাকে বলা হয় হচ্ছে বরফ উদ্ভিদ, এবং এই বরফ উদ্ভিদের বডিটাকে দেখলে মনে হয় সেখানে ফোঁটা ফোঁটা পানি জমে রয়েছে, এবং এই ফোঁটা ফোঁটা যে পানি জমে আছে দেখে মনে হচ্ছে কারণ সেখানে এরকম পানি ধারক ট্রাইকোম রয়েছে বা থলি রয়েছে তার এপিডার্মিসের মধ্যে। আচ্ছা, এরপরে চলে যাই পত্ররন্ধ্র। এই যে এপিডার্মিসের উপাঙ্গ আমরা পড়ছি, এখানে আমরা লোম পড়েছি, শল্ক পড়েছি, থলি পড়েছি। এখন এই এপিডার্মিসে কিন্তু ছিদ্রও থাকতে পারে। যদি ছিদ্র থাকে অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে আসলে পত্ররন্ধ্র, এবং সেটা পাতায় থাকে। এবং দেখো এখানে বলা আছে উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। আচ্ছা, এখন দেখি পত্ররন্ধ্রটা কিরকম। এই যে পত্ররন্ধ্রটা, এটা থাকবে সাধারণত পাতার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি পাতার নিম্নত্বকে কিংবা ঊর্ধ্বত্বকে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র দেখা যায়। দেখো, এটা হচ্ছে এপিডার্মাল কোষ, কিন্তু চারপাশে এপিডার্মাল কোষ থাকা সত্ত্বেও মাঝখানে হচ্ছে তার পত্ররন্ধ্রটা, এবং এই কোষটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো, অসংখ্য ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি এবং নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা গহ্বরও দেখতে পাচ্ছি। আবার এই যে পুরো কোষটা, এটা হচ্ছে সেই রক্ষী কোষ। এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা একটা রক্ষী কোষ, এবং এটা হচ্ছে আরেকটি রক্ষী কোষ, দুইটি রক্ষী কোষ। এখন দেখো, পত্ররন্ধ্র এখানে হচ্ছে খোলা, এই মাঝখানে ছিদ্রটা হচ্ছে সেই পত্ররন্ধ্র। আচ্ছা, এটা খোলা এবং এখানে হচ্ছে এটা বন্ধ। আবার দেখো, এখানে আবার পত্ররন্ধ্রটা খুলে যাচ্ছে, তার মানে বুঝতে পারছি এই যে মাঝখানের অংশটা, এই অংশটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। তো পত্ররন্ধ্রের মাধ্যমে, পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ সেটার মাধ্যমে এই ছিদ্রটা একবার বন্ধ হয়, একবার সেটা খুলে যায়। এখন দেখি এই পত্ররন্ধ্রটা আসলে কি করে বা তার কাজটা আসলে কি। দেখো, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা হচ্ছে একটা পাতার ভেতরের অংশগুলো। এইটা হচ্ছে পাতার উপরের যে ত্বক, ঊর্ধ্ব ত্বকটা, এইটা হচ্ছে পাতাটার নিম্ন ত্বক, এবং তার ভেতরে পাতার গ্রাউন্ড টিস্যু রয়েছে। এখানে রয়েছে তার প্যালিসেড প্যারেনকাইমা, এখানে রয়েছে স্পঞ্জি প্যারেনকাইমা, এবং স্পঞ্জি প্যারেনকাইমাগুলোর মাঝখানে দেখো এরকম একটা ফাঁকা অঞ্চল তৈরি হয়ে আছে। এবং এই ফাঁকা অঞ্চলগুলোতে কি থাকতে পারে? এখানে পানির যে বাষ্প থাকতে পারে, এবং এখানে গ্যাস থাকতে পারে। এবং দেখো, এই দুটো হচ্ছে সেই রক্ষী কোষ, আর এটা হচ্ছে স্টোমা বা যেই ছিদ্রটার ছবি আমরা একটু আগে দেখলাম। এই রক্ষী কোষ দুটো মিলে এই ছিদ্রটাকে একবার বন্ধ করে, একবার খুলে দিচ্ছে। এখন আমরা দেখি এটা আসলে কিভাবে আদান প্রদানটা করে। আমরা গ্যাসীয় আদান প্রদানটা দেখব। দেখো, বাহিরে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছি, এবং সেটা কি করলো, এই ছিদ্র পথ দিয়ে ভেতরে ঢুকে গেল। স্পঞ্জি প্যারেনকাইমাগুলো যে একটা বায়ু কুঠুরি তৈরি করে রেখেছে, সেই বায়ু কুঠুরিতে চলে গেল। এবং এই যে বায়ু কুঠুরিটা, এই বায়ু কুঠুরিটার নাম আমরা বলি হচ্ছে সাবস্টোমাটাল, কারণ স্টোমাটার ঠিক পেছনে এই কুঠুরিটা রয়েছে, যেখানে গিয়ে প্রথমে বাতাসটা প্রবেশ করবে, গ্যাসগুলো প্রবেশ করবে। এটাকে বলছি সাবস্টোমাটাল বায়ু কুঠুরি বা শ্বাসকুঠুরিও বলা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে পরবর্তীতে কি কি গ্যাস বের হতে পারে? অক্সিজেনও বের হতে পারে, কার্বন ডাই অক্সাইড বের হতে পারে, জলীয় বাষ্প বের হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে অক্সিজেন বের হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল এবং জলীয় বাষ্প বের হয়ে গেল, এটা আসলে কখন ঘটে? এটা ঘটে হচ্ছে অক্সিজেনটা প্রথমে প্রবেশ করবে যখন একটা উদ্ভিদ শ্বসন কার্য সম্পন্ন করবে, তখন তার অক্সিজেন প্রয়োজন। তার কার্বন ডাই অক্সাইডটা কখন প্রয়োজন? যখন সে সালোক সংশ্লেষণ করবে, তখন হচ্ছে তার কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সে আর কি তৈরি করবে? অক্সিজেন ইউজ করে সে পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং সেটাকে বডি থেকে বের করে দিবে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখব সে কার্বন ডাই অক্সাইডটাকে ইউজ করছে এবং
অক্সিজেন তৈরি করছে সেটাকেও সে ভেতর থেকে বের করে দিবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড একবার ভেতরে ঢুকছে আবার বেরও হচ্ছে, অক্সিজেনও প্রবেশ করছে আবার অক্সিজেন বের হচ্ছে। কিন্তু আমরা কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করতে দেখছি না, দেখছি যে জলীয় বাষ্পটা বের হয়ে আসছে। এখন দেখো এই যে জলীয় বাষ্পটা, এই জলীয় বাষ্পটা কখন বের হয়? যখন প্রস্বেদন প্রক্রিয়া হয় তখন হচ্ছে এই জলীয় বাষ্পগুলো ভেতর থেকে বের হয়ে আসে। এর পরের স্লাইডে যদি চলে যাই, এখানে রয়েছে পত্ররন্ধ্রের কাজ। সো কাজটা কি আমরা গ্যাসের আদান প্রদানটা দেখে ফেলেছি, সালোক সংশ্লেষণে এবং শ্বসনে কিভাবে সাহায্য করে সেটাও দেখে ফেলেছি, প্রস্বেদন করছে সেটাও আমরা দেখছি, এবং রক্ষী কোষে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোপ্লাস্ট রয়েছে এর জন্য সেটা কিন্তু খাবারও তৈরি করতে পারে। আচ্ছা, পত্ররন্ধ্রের প্রকারভেদ যদি দেখি, এখানে রয়েছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক মানে হচ্ছে স্টোমা দুটি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এখন দুটি সাবসিডিয়ারি কোষ মানে কি, যেই পৃষ্ঠের মধ্যে পত্ররন্ধ্রটা থাকে সেখানে চারপাশ দিয়ে অনেকগুলো কোষ থাকে এবং সেই কোষগুলোর মাঝখানে থাকে হচ্ছে দুটি রক্ষী কোষ। এই যে রক্ষী কোষকে ঘিরে যে কোষগুলো রয়েছে, এপিডার্মিসের অংশ যে কোষগুলো, সেগুলোকে আমরা বলছি হচ্ছে তার সাবসিডিয়ারি কোষ। আচ্ছা, এখানে দেখো ডায়াসাইটিকে স্টোমার চারপাশে দুটি মাত্র কোষ থাকবে এবং দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থিত। দেখো এই ছবিটার দিকে যদি তাকাই, এটা হচ্ছে রক্ষী কোষ এবং তার ঠিক সমকোণে এই দুটো কোষ রয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই প্যারাসাইটিকে। প্যারাসাইটিকের মধ্যে দেখতে পাচ্ছি স্টোমা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত এবং কোষ দুটি রক্ষী কোষের সাথে সমান্তরালে রয়েছে। দেখো এই ছবিটার ক্ষেত্রে দুটি কোষ দেখতে পাচ্ছি, রক্ষী কোষ, এবং রক্ষী কোষের দুই পাশে দুইটি কোষ দেখতে পাচ্ছি এবং দুইটি কোষ রক্ষী কোষ যেই ভাবে রয়েছে তার ঠিক সমান্তরালে কোষগুলো রয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই, এরপর রয়েছে অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক যেটা, সেখানে আমরা তিনটি কোষ দেখতে পাই এবং একটি কোষ ছোট থাকে। দেখো এই ছবিটার মধ্যে এই কোষটা ছোট এবং এই দুটি কোষ হচ্ছে বড়। এরপর রয়েছে টেট্রাসাইটিক। টেট্রাসাইটিকের মধ্যে চারটি সাবসিডিয়ারি কোষ আমরা দেখতে পাবো। দেখো এই যে পত্ররন্ধ্র রয়েছে তার চারপাশ দিয়ে চারটি কোষ রয়েছে। এরপরে রয়েছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিকে কি হচ্ছে, অনেকগুলো কোষ দ্বারা এই পত্ররন্ধ্রটা পরিবেষ্টিত থাকে এবং দেখো এই যে মাঝখানে ছিদ্র এবং এই ছিদ্রের চারপাশ দিয়ে কি হচ্ছে, অনেকগুলো কোষ চারপাশে এভাবে বিন্যস্ত হয়ে আছে, গোলাকারে বিন্যস্ত হয়ে আছে। এই বিন্যাসটাকে আমরা বলছি রেডিয়ালি তারা পরিবেষ্টিত করে রাখছে এই স্টোমাটাকে। আচ্ছা, এরপরে চলে যাই অ্যানোমোসাইটিকে। অ্যানোমোসাইটিক হচ্ছে যখন স্টোমার চারপাশে যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে সাধারণ ত্বকীয় কোষ থেকে আলাদা করা যায় না। সাধারণ যে ত্বকীয় কোষ আর এই যে সাধারণ যে ত্বকীয় কোষ এবং স্টোমার চারপাশে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো সাধারণত দেখতে একটু ভিন্ন ধরনের হয়, কিন্তু এই অ্যানোমোসাইটিকের ক্ষেত্রে আমরা চারপাশের কোষগুলোকে সাধারণ ত্বকীয় কোষের সাথে একদম সেম ধরনের আমরা দেখতে পাবো, একদমই আলাদাভাবে বোঝা যাবে না। আচ্ছা, এরপরে যদি চলে যাই পানি পত্ররন্ধ্র। এতক্ষণ আমরা যে পত্ররন্ধ্র নিয়ে কথা বলেছি, এই পত্ররন্ধ্রের মাঝখান দিয়ে নরমালি দেখা যায় হচ্ছে জলীয় বাষ্প বের হয়, পানিটা বাষ্প আকারে বের হয় এবং প্রস্বেদন ঘটায়। কিন্তু পানি পত্ররন্ধ্রের ভেতর দিয়ে জলীয় বাষ্প বের হয় না, এখানে তরল আকারে পানিটা বের হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে কাজ করে। দেখো পানি যেই ছিদ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয় সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র এবং এখানেও রক্ষী কোষ থাকবে এবং পত্ররন্ধ্রের নিচে কি থাকবে, গহ্বর থাকবে এবং গহ্বরের নিচে থাকবে এপিথেম আর এপিথেমের নিচে ট্রাকিডের শেষ প্রান্ত। আর এই যে পত্ররন্ধ্রটা সেটা গাটেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এখন দেখো এই ছবিটায় যদি যাই, এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্রাকিড এবং ট্রাকিডের শেষ প্রান্তটা হচ্ছে এই জায়গাটায় এবং এই জায়গা দিয়ে কি হচ্ছে, পানি আসছে, পানি এসে এই কোষের ভেতরে যাচ্ছে, এটা হচ্ছে এপিথেমের স্তর। এবং এরপরে দেখো এটা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই গহ্বরটা আর এটা হচ্ছে একটা রক্ষী কোষ থাকবে এবং সেই রক্ষী কোষটা কিন্তু সাধারণ যে পত্ররন্ধ্র সেই পত্ররন্ধ্রের রক্ষী কোষের মতো না, মানে এই রক্ষী কোষটা
এই পানি পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে না। এখন দেখি এখানে আসলে পানিটা কিভাবে যায়। দেখো ট্রাকিডের ভেতর দিয়ে পানিটা আসবে, এসে এপিথেম পার হবে, তারপরে গহ্বরে যাবে, গহ্বর থেকে সেটা বের হয়ে চলে যাবে। এবং দেখো এটা প্রকৃতিতে আমরা দেখতে পাই হচ্ছে এরকম ধরনের, এবং এটা কোথায় থাকে, এইটা আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন ঘাস, তারপরে হচ্ছে টমেটো, এই ধরনের গাছের পাতার চারপাশ দিয়ে আমরা এরকম পানি জমে থাকতে দেখি। এই ছবিটা দেখে স্পষ্ট বুঝতে পারছি পানির বিন্দু জমে আছে। আর এই যে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া, তরল পানি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া উদ্ভিদের বডি থেকে, সেটাকে বলা হয় হচ্ছে গাটেশন প্রক্রিয়া। এবং গাটেশন প্রক্রিয়াতে এই পানি পত্ররন্ধ্র ইউজ হয়। আর এই পানি পত্ররন্ধ্রের আরেকটা নাম হচ্ছে হাইডাথোড। সো হাইডাথোড যদি কখনো বলা হয়, বুঝতে হবে এখানে পানি পত্ররন্ধ্রের কথা বলা হচ্ছে। ওকে, পানি পত্ররন্ধ্র জানতে পেরেছি, তারপর সাধারণ স্টোমাটা সম্পর্কে জানতে পেরেছি, তারপর আমরা দেখেছি স্টোমাটার প্রকারভেদগুলো, তার চারপাশের কোষগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এছাড়াও আমরা দেখেছি যে এপিডার্মিসের কাজ কি, তার যে উপাঙ্গগুলো রয়েছে সেই উপাঙ্গগুলো দেখতে কিরকম, এবং উপাঙ্গগুলোর কাজটা কি, সেগুলো আসলে কিভাবে একটা উদ্ভিদকে সাহায্য করছে। তো এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র সম্পর্কে বা ত্বকীয় টিস্যু তন্ত্র সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র সম্পর্কে এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র সম্পর্কে জানতে পারবো।